আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাফিদ। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। নিয়ন্ত্রণহীন হামের প্রকোপ, আরও 6 শিশুর মৃত্যু, 450-রও বেশি প্রাণহানি, ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতি ভুক্তভোগীদের। অনেক ভোগান্তি হয়েছে, তা বলার বাইরে। যে চিকিৎসা ব্যবস্থা থাকার কথা, আমি তার সিকিও পরিমাণ পাই। ডক্টর ইউনূস ও সাবেক উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট, অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্তের আবেদন, আদেশ বৃহস্পতিবার। ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। বিজ্ঞাপন পেতে মন গড়া টিআরপি প্রকাশ করা যাবে না, টেলিভিশনের জন্য নিরপেক্ষ কমিশন গঠন করবে সরকার, জানালেন তথ্যমন্ত্রী। মাত্র 500টা টিআরপি দিয়ে আমি দেশের 5 কোটি টেলিভিশনের হিসাব বুঝাই দেব, এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসে। এবং ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত 25, জাহাঙ্গীরনগরে প্রক্টরের পদত্যাগ ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। দর্শক, এতক্ষণ শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। এবার জানাবো বিস্তারিত। থামছে না মৃত্যুর মিছিল, প্রতিনিয়ত ঝরছে প্রাণ। গত 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে 243 শিশু। হামের প্রাদুর্ভাবে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। এই যাত্রায় এর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসক। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, হাম প্রতিরোধে আইসোলেশন বাড়ানোর পাশাপাশি নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। এই জন্য এক যুদ্ধক্ষেত্র, তবে সেটি জীবন যুদ্ধ। নেবুলাইজ, স্যালাইন আর ইনজেকশন, এই নিয়ে প্রতিনিয়ত হামের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন নিষ্পাপ শিশুরা। সেই চেষ্টা কখনো কখনো ক্ষীণ হয়ে ওঠে অনেকের, আবার বাবা মা ও চিকিৎসকদের প্রচেষ্টায় অনেকে সুস্থ হয়ে ফিরছেন বাড়ি। অন্য জায়গায় চিকিৎসা করাইছি, ভুলভাল অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে শরীরে অন্যরকম রিয়াকশন করছে, যেমন চোখ ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, আর অন্য সমস্যা। এখন আলহামদুলিল্লাহ সুস্থ, আজকে আমরা চলে যাবো। তবে হাসপাতালে আসার আগের ভোগান্তি যেন পিছু ছাড়ছে না রোগীর স্বজনদের। বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করার পর ঠিকানা হয় রাজধানীর কোভিড বিশেষায়িত হাসপাতালে। অনেক ভোগান্তি হয়েছে, তা বলার বাইরে। অনেক কষ্ট করছি বাচ্চা নিয়ে। একটা রাজধানী হিসেবে যে চিকিৎসা ব্যবস্থা থাকার কথা, আমি তার সিকিও পরিমাণ পাইনি। পটুয়াখালী হসপিটালের পরিবেশটা মানে এরকমের না, আর ডাক্তারের সংখ্যা খুবই কম। এদিকে কোরবানি ঈদে হামের প্রাদুর্ভাব আরও বেশি ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন এই চিকিৎসক। প্রাদুর্ভাব তো অবশ্যই বাড়ার একটা সংখ্যা থাকবে। ঈদ যাত্রাটা যদি সম্ভব হলে যদি কাটিল করতে পারেন, যদি না দিতে পারেন বেস্ট। হ্যাঁ, একটা ঈদে কিছুই যায় আসবে না, আরো অনেক ঈদ আছে সামনে। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জানান, পুষ্টিহীনতার কারণে বাড়ছে হাম, এটি প্রতিরোধে কাজ করছে সরকার। প্রত্যেক বছর 2 বার ভিটামিন এর ক্যাম্পেইনিং করার কথা। 25-এর প্রথমার্ধে একটা ভিটামিন ক্যাম্পেইনিং হয়েছিল, তারপরে কোনো ভিটামিন এর ক্যাম্পেইনিং হয় নাই এবং নাই। সামান্য কিছু ভিটামিন এ আমাদের কাছে, যেটা আমরা কিছু কিছু করে বেটে বেড়ে দিচ্ছি, একেবারে অপ্রতুল। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা। এবার একাধিক আইনি জবাবদিহিতার মুখে পড়তে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার তার সরকারের 18 মাসের সব কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা এক রিটের শুনানি হয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে আদেশ দেবে হাইকোর্ট। এদিকে হামের টিকা ক্রয় ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখায় তিনি এবং তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট হয়েছে। এছাড়াও তার মালিকানাধীন গ্রামীণ টেলিকমকে বাড়তি সুবিধা দিয়ে টেলিকম পলিসি করার বিষয়ে রুল জারি করেছে আদালত। জিএম মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। 5 দিন আমি আমার সন্তানদের একদিনের জন্য বাসায় রাখা যায় নাই। হাম উপসর্গে হাসপাতালে মারা যাওয়া এক শিশুর মায়ের আহাজারি। শিশুদের এ মরণ ব্যাধি হামে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, মৃত্যু ছাড়িয়েছে 450।
অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকার আমলে টিকা ক্রয় এবং টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় হামে এত বেশি আক্রান্ত ও শিশু মৃত্যু। এ অভিযোগে রোববার দায়ী ব্যক্তিদের বিচার চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। রিটে এ বিষয়ের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস ও তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। একটা থ্রোলি ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আইনের 3 ধারা ইনকোয়ারি কমিশন অ্যাক্ট, এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এদিকে অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা এক রিটের শুনানি হয়েছে। বৃহস্পতিবার হবে আদেশ। শুনানিতে মার্কিন চুক্তি সহ সে সময়ের বিতর্কিত বিষয়ে তদন্তের প্রয়োজন আছে বলে মন্তব্য করে সর্বোচ্চ আদালত। আগামীতে যেন এরকম কিছু না হয় এবং এই ইনকোয়ারি কমিশন যেটা আছে এই সরকারই ঠিক করুক কি কি ইনকোয়ারি করবে, টার্মস অফ রেফারেন্স কি হবে। অন্যদিকে বিদেশি মোবাইল কোম্পানিগুলোকে অতিরিক্ত সুবিধা এবং ডক্টর ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমকে বাড়তি সুবিধা দিয়ে করা টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা 2025 কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এই আইনের দ্বারা যদি মূলত 29 কোম্পানি মার্কেট আউট হয়, আপনি দেখবেন যে আমাদের তখন মার্কেট মনোপলি করার কারণে আমাদেরকে প্রত্যেককেই কি করা হবে, সাপ্রেস করা হবে। এই ম্যাটারটা নিয়ে আমরা মহামান্য হাইকোর্ট থেকে এই পলিসিটাকে চ্যালেঞ্জ করে আজকে আদেশ পেয়েছি। জিএম মাহমুদ, RTV, ঢাকা। বিজ্ঞাপন পাওয়ার সুবিধার্থে কোনো পত্রিকা এখন থেকে আর মন গড়ার সংখ্যা এবং টেলিভিশনে টিআরপি প্রকাশ করতে পারবেন না বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এখন থেকে সরকার এসব বিষয়ে নিশ্চিত করবে বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী। সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার কোনো মিথ্যা কাঠামোর উপর দাঁড়িয়ে কাজ করবে না এবং সুযোগ সুবিধাও দেবে না। সংবাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের ভিত্তিতে অস্থিরতা সৃষ্টি করছে জানিয়ে এডিটর কাউন্সিলের নেতারা সম্পাদকীয় নীতিমালা করার দাবি জানান। মাত্র 500টা টিআরপি দিয়ে আমি দেশের 5 কোটি টেলিভিশনের হিসাব বুঝাই দেব, অথবা সেই মিথ্যাকে গ্রহণ করব, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মন গড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ সুবিধা বন্টন করব, এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে। সুযোগ সুবিধার ক্ষেত্রে হয়তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু যে তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিব, সেখানে কোনো মিথ্যার আশ্রয়ের মধ্যে তথ্য মন্ত্রণালয় আর থাকবে না। বিএনপি সরকারের সময় গণমাধ্যমের উপর কোনো ধরনের হস্তক্ষেপ না থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের শীর্ষস্থানীয় সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন। বৈঠক শেষে এ তথ্য জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো সরকার খতিয়ে দেখে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এ সময় সম্পাদকরা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা গণতান্ত্রিক রাষ্ট্রের পরিবেশ ও সরকারের ভাবমূর্তির জন্য ইতিবাচক নয়। তারা আরও জানান, বিভিন্ন মামলায় জড়িত 284 জন সাংবাদিকের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। আইন কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতার অংশগুলো আছে সেগুলোর সম্পর্কে আমরা তাকে অবহিত করেছি এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক মিডিয়া রেজিম করবার জন্যে সকল সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটা পরামর্শক কমিটি করে জুন মাস ধরে কাজ করে জুলাইয়ের কোনো একটা সময়ে চূড়ান্ত একটা রিপোর্ট তৈরি করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্যে আমরা সম্মত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আর একই সঙ্গে গত সরকারের গঠন থেকে এই পর্যন্ত কোনো ধরনের কোনো হস্তক্ষেপ সরকারের পক্ষ থেকে না থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্পাদক পরিষদ সর্বসম্মতক্রমে অভিনন্দন জানিয়েছেন। গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েটে নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ক্যাম্পাস। সকাল থেকে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ সহ অন্তত 25 জন আহত হয়েছেন। এই ঘটনায় পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। গাজীপুর প্রতিনিধি আজহারুল হকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির।
নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ডুয়েট ক্যাম্পাস। বিক্ষুব্ধ শিক্ষার্থী, নতুন ভিসি সমর্থক আর পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে ক্যাম্পাস সহ আশপাশের এলাকা। এর আগে গত বৃহস্পতিবার অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে চান না জানিয়ে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের একটি অংশ। সকালে ক্যাম্পাসের প্রধান গেটে আন্দোলন শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অন্যদিকে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেন নতুন ভিসি সমর্থকরা। এক পর্যায়ে ভিসিকে নিয়ে তার সমর্থকরা ভেতরে ঢুকতে চাইলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়। বাহিনীর সহায়তায় এই পুলিশ বাহিনী, আওয়ামী লীগ ফ্যাসিস্টের পুলিশ, তারা আমাদের উপর চড়াও হয় এবং তাদের সহযোগী হিসেবে যুক্ত হয়। গাজীপুর যে মহানগরের যে ছাত্র দলের কিছু গুন্ডারা আছে, তারা আমাদের অতর্কিতভাবে তারা হামলা করা শুরু করে দেয় এবং তারা এক পর্যায়ে তারা হেলমেট বাহিনী, এরপর পুলিশ বাহিনী, তারা আমাদের যৌথভাবে আমাদের আক্রমণ করে। পূর্বের যে ভিসিটা ছিল, সাবেক ভিসি, উনি এই ষড়যন্ত্রের সাথে জড়িত, সরাসরি জড়িত। উনি ফিনান্স থেকে শুরু করে সব ধরনের প্রোটোকল উনি দিয়েছেন এবং ছাত্র শিক্ষার্থীদের মাঝে উস্কানি দিয়েছেন। নতুন নিয়োগপ্রাপ্ত ভিসি জানান, উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন তিনি। টিচার, সব সিনিয়র টিচার সবার সাথে আলাপ করেছে, অফিসারদের, ছাত্রদের বিষয়টা আমি দেখতেছি, যেহেতু এটা আমার ইউনিভার্সিটি, আমি এখানে অলরেডি ভিসি হিসেবে আছি। একই সাথে অফিসার, শিক্ষক যারা ভিতরে আছে তারাও তাদের নিরাপত্তাটা আমি দেখতেছি। এদিকে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কাজ করার কথা জানিয়েছে পুলিশ। আমরা তখন ইন্টারফেয়ার করবো যখন কোনো ফৌজদারি অপরাধ ঘটবে। সকালবেলা কিছু সমস্যা হয়েছিল দুপক্ষের মধ্যে, আমরা সেটা ব্যবস্থা নেই। ঘটনার প্রেক্ষিতে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সুলাইমান কবির, RTV। এদিকে 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাসে প্রশাসনিক ভবনে তালা খুলে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে অভিযুক্তকে গ্রেফতার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার এবং নিরাপত্তা ঘাটতির দায়ে প্রক্টরের পদত্যাগ দাবিতে সকাল 10টায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিকেল 5টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর কামরুল আহসান আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন। যারা এই না খেয়ে আজকে 3-4 দিন যাবৎ আন্দোলন করে যাচ্ছে তাদের আমি অবহিত করেছি এবং তাদের পক্ষ থেকে আশ্বাস দিয়েছি যে অচিরেই আমরা একটা ইতিবাচক ফলাফল পাবো গ্রেপ্তার বিষয়ে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে 7ম দিনের মতো কমপ্লিট শাটডাউন এবং বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়। গেল 11 মে ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপর বহিরাগতরা হামলা চালালে এর প্রতিবাদে ভিসির অপসারণের দাবিতে তারা এক দফা আন্দোলন শুরু করে। রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনায় ঢালাওভাবে বিরোধী দলের উপর দোষারোপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই এলাকার সংসদ সদস্য মীর আহমদ বিন কাশেম আরমান। এই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকার আমলে র্যাবের TFI সেলে গুম নির্যাতন মামলায় সাক্ষ্য শেষ করে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আরও বলেন, এই হামলার ঘটনার ফুটেজে যাদের কোনো অবস্থান নেই এমন লোককেও গ্রেফতার করা হয়েছে। ধর্মীয় ভাবগুঞ্জনের অবস্থানের যত অভিযোগ আছে তা নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। ভিডিও ফুটেজে যদি অভিযোগ এভিডেন্স থাকে, তার ব্যাপারে যদি আমার কোনো দলীয় কর্মী সম্পৃক্ত পাওয়া যায়, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা চাই, আমরা সমর্থন করব। কিন্তু যাদের এই ফুটেজে কোনো অবস্থান নেই এমন লোককে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন শামিখ আল মার্রি।
রোববার সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে বাংলাদেশ কাতার সম্পর্ক, শ্রম বাজার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাইদ আল শামিক উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:30 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজায় প্রধানমন্ত্রী সহ সংসদ সদস্যরা অংশ নেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে জাতীয় সংসদের স্পিকার ও স্থানীয় সরকার মন্ত্রী সহ অন্যরাও সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। শরীয়তপুরের রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের শিকার আহত চিকিৎসক নাসির আহমেদের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদুর রহমান। তাদের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার আহত চিকিৎসককে সার্বিক সহযোগিতার জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল হাসপাতালে উপস্থিত হন। এ সময় ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, অধ্যাপক ডক্টর আব্দুস সালাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। মাদক, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও সাইবার বুলিংয়ে অতিষ্ঠ হাতিরঝিলের 36 নম্বর ওয়ার্ডবাসী। রাজধানী হাতিরঝিল থানা আয়োজিত ওপেন হাউস ডেতে পুলিশের কাছে এমন অভিযোগ করেন স্থানীয়রা। এ সময় বিএনপির পরিচয় দিয়ে কেউ অপরাধ করলে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান হাতিরঝিল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুন্তাকিম সারোয়ার রিকি। তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল্লাহ আল ইমরান এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, তারা সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। শরীয়তপুরে আরটিভির জেলা প্রতিনিধি আসাদ গাজীর মা মনোয়ারা বেগম আর নেই। ভেদরগঞ্জের কার্তিকপুর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। বাদ আসর মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক ও সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ। রেডি ডিটারজেন্ট পাউডারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। রোববার রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের হেড অফ মার্কেটিং ফজল মাহমুদ রনি বলেন, তাসনিয়া ফারিনের জনপ্রিয়তা ও ব্যক্তিত্ব ব্র্যান্ডটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অফ বিজনেস অপারেশনস মারুফ মিজান, ব্র্যান্ড ম্যানেজার তারেক হাসান তুহিন এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিউনিকেশনের অপারেশন ম্যানেজার সামিউল হক। রেডি ডিটারজেন্ট পাউডার মানসম্মত পণ্য প্রচারমূলক কার্যক্রমের মাধ্যমে ভোক্তা সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।